বন্ধুরা ভাবুন তো একবার, সারাদিন পরিশ্রম করে রাতে শান্তিতে একটু আপনি আপনার বিছানায় ঘুমোচ্ছেন, হঠাৎ সকালে উঠে দেখলেন আপনার বাড়ির সামনে বিশাল সব সরকারি বুলডোজার দাঁড়িয়ে আছে। আপনাকে বলা হলো 1 সপ্তাহের মধ্যে চিরকালের মতো আপনার এই সাজানো সংসার ছেড়ে চলে যেতে হবে। আপনি প্রশাসনকে জিজ্ঞাসা করলেন, আপনার অপরাধ কি? আপনি তো কোনো চুরি বা খুন করেননি। প্রশাসনের পদক্ষেপে যেন বুঝিয়ে দেওয়া হলো, আপনার একমাত্র অপরাধ আপনার ধর্ম। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, আপনার ধর্ম। ডেনমার্কে এমন একটি আইন তৈরি হয়েছে যা দেশটিতে বসবাসকারী সমগ্র মুসলিম সম্প্রদায়ের দুর্দশার আর কোনো অন্ত রাখেনি। ডেনমার্ক সরকার তাদের নিজেদের দেশের একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষদের, বিশেষ করে মুসলিম এবং অন্যান্য অপশ্চিমা অভিবাসীদের বাড়িঘর এভাবেই ভেঙে দিচ্ছে এবং তাদের জোর করে উচ্ছেদ করছে। কিন্তু সম্পূর্ণ মুসলিমদের বিরুদ্ধে চলে যাওয়া এই আইনগুলো আসলে কেন হচ্ছে? কেন ইউরোপের এই আধুনিক দেশটি হঠাৎ করে এমন বর্ণবাদী আচরণ শুরু করলো? কেন তারা একটি নির্দিষ্ট পাড়ায় বসবাসকারী মুসলিমদের জন্য অপরাধের শাস্তি সাধারণ নিয়মের চেয়ে দ্বিগুণ করে দিচ্ছে? আর এই ডেনমার্কের অমানবিক আইনের সাথে ভারত, বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার সাধারণ মানুষদের কি সম্পর্ক? কিভাবে এই আইন আগামী দিনে আপনার ইউরোপ যাওয়ার স্বপ্নকে চিরতরে ভেঙে দিতে পারে? বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর এবং ইউরোপিয়ান কোর্টের একদম সাম্প্রতিক ঐতিহাসিক রায়ের বিস্তারিত তথ্য জানতে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ঘটনা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আপনার চিন্তাধারাকে সম্পূর্ণ বদলে দেবে। কারণ অনেক নতুন তথ্য আপনি জানতে পারবেন কি হচ্ছে পৃথিবীতে, কিভাবে মুসলিমদের টার্গেট করা হচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই পুরো বিতর্কের শুরু হয় 2018 সালে, যখন ডেনমার্ক সরকার ওয়ান ডেনমার্ক উইদাউট প্যারালাল সোসাইটি নামে একটি অত্যন্ত কঠোর এবং নজিরবিহীন পরিকল্পনা গ্রহণ করে। এই পরিকল্পনার মূল লক্ষ্য হিসেবে বলা হয় 2030 সালের মধ্যে ডেনমার্কের বুক থেকে তথাকথিত ঘেটো বা নির্দিষ্ট সম্প্রদায়ের আধিপত্য থাকা আবাসিক এলাকাগুলো সম্পূর্ণ মুছে ফেলা হবে। ডেনমার্ক সরকারের বক্তব্য হচ্ছে যে আবাসিক এলাকাগুলোতে 50% বেশি অপশ্চিমা বা নন ওয়েস্টার্ন অভিবাসী বসবাস করে এবং যেখানে বেকারত্ব, অপরাধের হার বা নিম্ন আয়ের মানুষের সংখ্যা জাতীয় গড়ের তুলনায় অনেক বেশি, সেগুলোকে সরকারিভাবে ঘেটো হিসেবে চিহ্নিত করা হবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ডেনিশ সরকার তাদের আইনি নথিতে কোথাও সরাসরি মুসলিম শব্দটি ব্যবহার করেনি, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এদের আসল টার্গেট যে শুধুমাত্র মুসলিম অভিবাসীরাই, তা আজ দিনের আলোর মতো পরিষ্কার। এই অপশ্চিমা তকমাটি যে মূলত মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়ার মুসলিম অভিবাসীদের দিকেই সরাসরি তাক করা হয়েছে, তা বুঝতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর একটুও সময় লাগেনি। এই ঘেটো প্যাকেজ আইনের অধীনে সরকার এই নির্দিষ্ট এলাকাগুলোর রূপরেখা পুরোপুরি বদলে ফেলার উদ্যোগ নিয়েছে। সরকারি বা সোশ্যাল হাউজিংগুলো, যেখানে এই অভিবাসীরা বহু বছর ধরে বসবাস করে আসছে, সেগুলো নির্মমভাবে ভেঙে ফেলা হচ্ছে অথবা সরকারি সংস্থার কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য হলো এই এলাকাগুলোতে সাধারণ পারিবারিক বাসস্থানের পরিমাণ কোনোভাবেই যেন 40% বেশি না থাকে। এর সরাসরি প্রভাব পড়ছে সেই সব সাধারণ মানুষের উপর যারা হয়তো কোনো অপরাধের সাথে যুক্ত নন, নিয়মিত কর দিচ্ছেন এবং ডেনমার্কের অর্থনীতিতে অবদান রাখছেন। শুধুমাত্র একটি নির্দিষ্ট এলাকার বাসিন্দা হওয়ার কারণে আজ তাদের জোরপূর্বক উচ্ছেদ করে শহরের অন্য প্রান্তে ছুঁড়ে ফেলা হচ্ছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, একটি প্রথম সারির ইউরোপীয় দেশ কেন হঠাৎ করে এমন একটি কট্টরপন্থী সিদ্ধান্ত নিতে বাধ্য হলো? বন্ধুরা, এর গভীরে লুকিয়ে আছে ডেনমার্কের অভ্যন্তরীণ ভূ রাজনীতি, রাষ্ট্রীয় নিরাপত্তা এবং গোটা ইউরোপ জুড়ে বাড়তে থাকা চরমপন্থার ভয়ের এক জটিল সমীকরণ। ডেনমার্কের গোয়েন্দা রিপোর্ট এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বিশ্লেষকদের মতে গত কয়েক দশকে বিপুল পরিমাণ অভিবাসী ডেনমার্কে আশ্রয় নেওয়ার পর তারা মূল ডেনিশ সমাজের সাথে মিশে যেতে চরমভাবে ব্যর্থ হয়েছে। এর ফলে তৈরি হয়েছে একটি সমান্তরাল সমাজ, যেখানে ডেনমার্কের জাতীয় আইন, ভাষা বা সংস্কৃতির চেয়ে তাদের নিজস্ব ধর্মীয় বা রক্ষণশীল নিয়ম কানুন বেশি প্রাধান্য পাচ্ছে। সরকারের দাবি, এই এলাকাগুলোতে বেকারত্বের সুযোগ নিয়ে তরুণদের মধ্যে গ্যাং কালচার এবং অপরাধমূলক কাজ মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। ইউরোপের অন্যান্য দেশে যখন একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনা বাড়ছিল,
তখন ডেনমার্ক সরকার তাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে চরম আশঙ্কায় পড়ে যায়। তাদের মতে এই সমান্তরাল সমাজ ব্যবস্থাগুলো যদি এখনই ভেঙে না দেওয়া হয় তবে ভবিষ্যতে দেশের অখণ্ডতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ চরম হুমকির মুখে পড়বে। আর এই সমান্তরাল সমাজ ভাঙার অজুহাতেই সরকার চালু করেছে এক ভয়ঙ্কর দ্বৈত শাস্তি বা ডাবল পানিশমেন্ট সিস্টেম। এই আইনের অধীনে ঘেটো বা অভিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে কিছু নির্দিষ্ট অপরাধের ক্ষেত্রে শাস্তি সাধারণ ডেনিশ এলাকার তুলনায় দ্বিগুণ পর্যন্ত হতে পারে। অর্থাৎ একই অপরাধের জন্য দুজন ভিন্ন নাগরিকের দুরকম শাস্তি। এখানেই শেষ নয়, এই আইনের সবচেয়ে অমানবিক দিকটি হলো শিশুদের উপর এর প্রভাব। গেটো এলাকার পরিবারগুলোর 1 বছর বয়সী শিশুদের বাধ্যতামূলকভাবে সপ্তাহে 25 ঘন্টা ডেনিশ ভাষা এবং সংস্কৃতি শেখার ক্লাসে পাঠাতে হয়। যদি কোনো বাবা মা এতে আপত্তি জানান তবে তাদের সরকারি সমস্ত সুযোগ সুবিধা এবং ভাতা চিরতরে বন্ধ করে দেওয়া হয়। সরকারের যুক্তি হলো শিশুদের ছোটবেলা থেকেই ডেনিশ মূল্যবোধ শেখাতে হবে, কিন্তু সমালোচকদের চোখে এটি রাষ্ট্রীয় মদতে জোরপূর্বক ব্রেন ওয়াশ ছাড়া আর কিছুই নয়। ডেনমার্কের এই কড়া অভ্যন্তরীণ নীতির ঢেউ শুধু ইউরোপের মাটিতেই আটকে নেই, এর সরাসরি এবং মারাত্মক প্রভাব পড়ছে ভারত, বাংলাদেশ বা পাকিস্তানের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাধারণ মানুষের উপরেও। উন্নত জীবন, উচ্চশিক্ষা বা কর্মসূত্রে প্রতি বছর আমাদের এই উপমহাদেশ থেকে হাজার হাজার মেধাবী মানুষ ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দেয়, কিন্তু ডেনমার্কের এই অপশ্চিমা বা নন ওয়েস্টার্ন তকমা আজ এই সমস্ত সাধারণ এবং আইন মেনে চলা দক্ষিণ এশীয় অভিবাসীদের আন্তর্জাতিক স্তরে সন্দেহের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। একজন ভারতীয় আইটি প্রফেশনাল বা একজন বাংলাদেশি গবেষক যখন ডেনমার্ক বা ইউরোপের অন্য কোনো দেশে গিয়ে বাড়ি ভাড়া নিতে চায় তখন তাদের পাসপোর্টের কারণে সরকারিভাবেই তাদের এই অপশ্চিমা ক্যাটাগরিতে ফেলে দেওয়া হচ্ছে। তারা যদি একটু সাশ্রয়ী বা অভিবাসী অধ্যুষিত এলাকায় বাড়ি নেন তবে যে কোনো দিন তাদের এলাকাকেও ঘেটো ঘোষণা করে তাদের উচ্ছেদ করা হতে পারে। আন্তর্জাতিক স্তরে এমন একটি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে দক্ষিণ এশিয়া থেকে আসা মানেই তারা ইউরোপের সংস্কৃতির সাথে মানিয়ে নিতে পারবে না। এর ফলে সামগ্রিকভাবে ইউরোপের অভিবাসন নীতি কঠোর হচ্ছে, স্টুডেন্ট বা ওয়ার্ক ভিসা পাওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে এবং পদে পদে ব্যাকগ্রাউন্ড চেকের নামে হয়রানি বাড়ছে। অর্থাৎ ইউরোপের ডানপন্থী রাজনীতির গ্যারাকলে পড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দক্ষিণ এশিয়ার সাধারণ মানুষ, যারা শুধু একটি সুন্দর ভবিষ্যতের আশায় নিজেদের দেশ ছেড়েছিলেন। ডেনমার্কের এই আইনটি প্রথম থেকেই চরম বর্ণবাদী এবং মানবাধিকার লঙ্ঘনকারী বলে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিল। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সম্প্রতি 2025 সালের ডিসেম্বরে ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস একটি ঐতিহাসিক রায় প্রদান করেছে। আদালত জানিয়েছে যে ডেনমার্কের এই ঘেটো আইন এবং অপশ্চিমা তকমা বৈষম্যমূলক হতে পারে এবং এটি ইউরোপীয় মানবাধিকার আইনের পরিপন্থী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। 2026 সালের শুরু থেকেই এই রায়ের ফলে ডেনমার্ক সরকারের উচ্ছেদ অভিযানের উপর একটি বিরাট বড় আইনি ধাক্কা এসেছে এবং প্রশাসন এই নীতি নিয়ে চরম আইনি চাপের মুখে পড়েছে। কিন্তু যে হাজার হাজার পরিবার ইতিমধ্যেই তাদের সর্বস্ব হারিয়েছে তাদের ক্ষতিপূরণের বিষয়টি এখনও সম্পূর্ণ অন্ধকারে রয়েছে। রাষ্ট্রের নিরাপত্তা এবং সংস্কৃতির রক্ষার নামে মুসলিম সম্প্রদায়কে এভাবে ভিটে মাটি থেকে উচ্ছেদ করা এবং তাদের উপর জোর করে অন্য সংস্কৃতি চাপিয়ে দেওয়ার এই কঠোর পদক্ষেপ, এটা কি সত্যিই যৌক্তিক? ডেনমার্ক সরকারের আনা এই আইনটি কি সঠিক নাকি ভুল? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।